সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমি আহমেদ সালেহীন। পৌষের কনকনে শীতেও বাড়ছে নির্বাচনী উত্তাপ। মনোনয়নপত্র বাছাইয়ের কাজ চলছে দেশ জুড়ে। অনেক হেভিওয়েট প্রার্থীর মনোনয়নপত্র বাতিলের সংবাদ হয়েছে ইতিমধ্যে। আলোচনায় আসছে প্রদর্শিত আয় ও সম্পদের বিবরণী এবং রাজনৈতিক দলগুলোর ইশতেহারে গণভোটের হ্যাঁ না থাকা প্রসঙ্গ। এর মধ্যে নির্বাচনী ইশতেহার কি হবে তা নিয়ে নিজেদের মধ্যে প্রস্তুতি চলছে রাজনৈতিক দলগুলোর। জনগণের অধিকার ও জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া প্রাধান্য দিচ্ছে তারা। সাম্প্রতিক রাজনৈতিক এসব বিষয় নিয়ে আজকের সম্পাদকীয় জনতার ইশতেহার। আর এসব নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি, এবং শেখ রবিউল আলম রবি, সদস্য, জাতীয় নির্বাহী কমিটি, বিএনপি। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন। এজন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে। এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। দর্শক, শুরুতে জানিয়ে দিব আজকের শিরোনামগুলো। ছুটির দিনেও মনোনয়ন যাচাই। মৃত্যুর কারণে বেগম জিয়ার নির্বাচন কার্যক্রম সমাপ্ত। তারেক রহমান, মির্জা ফখরুল ও জামায়াত আমিরের প্রার্থিতা বৈধ ঘোষণা। বেগম জিয়াকে শ্রদ্ধা জানাতে সমাধিতে প্রতিদিন ভিড়। আপসহীন নেত্রীর পথেই এগিয়ে যাওয়ার প্রত্যয়। পরিবারকে সমবেদনা জানালেন অ্যাটকো নেতারা। দেশ জুড়ে শীতের দাপট, বৃষ্টির মতো ঝরছে শিশির। হিমেল হাওয়ায় স্থবির জনজীবন। এই মাসেই তীব্র শৈত্যপ্রবাহের পূর্বাভাস। তাপমাত্রা নামতে পারে 4 ডিগ্রিতে। নিজ নামে 30-40টি মুঠোফোন দেখে চিন্তিত না হওয়ার আহ্বান সরকারের। অপারেটররা সব তথ্য সিস্টেমে অন্তর্ভুক্ত করায় সমস্যা, চলছে সমাধানের চেষ্টা। এবং ভেনেজুয়েলায় মার্কিন হামলা, প্রেসিডেন্ট মাদুরোকে স্ত্রীসহ ধরে নিয়ে যাওয়া হচ্ছে নিউ ইয়র্কে। বিচারের ঘোষণা ট্রাম্প প্রশাসনের। রাশিয়া সহ বিভিন্ন দেশের নিন্দা। দর্শক, নির্বাচনী হাওয়া বইছে। এই একই সঙ্গে মনোনয়নপত্র যাচাই বাছাই চলছে রিটার্নিং অফিসের কার্যালয়ে। এসব নিয়ে আসলে আজকের আমাদের সম্পাদকীয়, এবং সেই সম্পাদকীয়ের বিষয়বস্তু হচ্ছে জনতার ইশতেহার। কারণ সামনে নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দলগুলোর বিশেষ বড় একটি আকর্ষণ থাকে। তারা কি ইশতেহার দিচ্ছে জনগণকে নিয়ে, তারা কিভাবে সরকার গঠন করবে, সেই প্রতিশ্রুতি তারা দিয়ে থাকেন। আর এইসব নিয়ে আজকের আমাদের অতিথির কাছে প্রশ্ন থাকবে। প্রথমে প্রশ্ন থাকবে সামান্তা শারমিন, আপনি একটু আমাকে জানাবেন যে আপনারা যে ইশতেহার দিচ্ছেন সেটা কি জোটবদ্ধ ইশতেহার দিচ্ছেন, নাকি যেহেতু আপনারা জামাতের সঙ্গে এখন একটা ঐক্যে যাচ্ছেন, নির্বাচনী সমঝোতায় গিয়েছেন, নাকি আপনারা ব্যক্তিগতভাবে বা দলগতভাবে আপনারা ইশতেহার দিবেন? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আর সময় টেলিভিশনের সকল কলাকুশলী যারা আছেন আর যারা দেখছেন, সেই সাথে আমার সহ আলোচক সকলকে সালাম ও শুভেচ্ছা। আসলে জোট গঠনের পরবর্তী সময়েই আমাদের অনেকগুলো বিষয়কে হ্যান্ডেল করতে হয়েছে দলগতভাবে, এবং সেই সাথে আমাদের দেখবেন যে শুরু থেকে গণভোটের প্রসঙ্গটা আমাদের দলগতভাবে কিন্তু সবচাইতে কনসার্নের বিষয়। সেখানে গণভোট ইশতেহারে সবচাইতে গুরুত্বপূর্ণ জায়গা করে নেবে, এটাই আশা করছি। জোটগতভাবে কিছু ইশতেহার থাকতে পারে, সেটা সম্ভাবনা আছে। তবে জোটের যে পরিস্থিতি সেটা সংকটাপন্ন অবস্থায় আছে বলে দেখছি। আশা করি যে এই সংকটগুলো কাটিয়ে উঠে একটা যৌথ ইশতেহারও আমরা পেতে পারি। কিন্তু আমার কাছে মনে হয় এই মুহূর্তে এই নির্বাচনটি আসলে প্রার্থীর ব্যক্তিগত যে অভিরুচি এবং তার যে পলিটিক্যাল ড্রিম সেটা মোতাবেক হতে পারে। তো আমি যেটা জানতে পেরেছি, বিভিন্ন প্রার্থীরা তাদের ওয়ার্ড এবং ইউনিয়নগুলো, সেই সাথে তাদের থানাভিত্তিক সমস্যাগুলোকে চিহ্নিত করে তারা আসলে তাদের আসন ভিত্তিক ইশতেহারগুলোকেই মানে বেশি গুরুত্বের পর্যায়ে রাখছেন। এবং সেখানে অবশ্যই গণভোটকে এনসিপি যেহেতু গণভ্যুত্থানকে ধারণ করছে এরকম একটি দল, তার প্রায়র কনসার্ন হচ্ছে গণভোটকে জিতিয়ে আনা। যদি গণভোট জিতে আসে তাহলে এনসিপিও জিতে যাবে। আমরা আগস্টে দেখেছিলাম যে আপনারা 24 দফা ইশতেহারের একটা বিষয় আলোচনায় আনছিলেন। সেই 24 দফা কি এখনো আছে, নাকি সেটা জোটের সাথে মিশে যাচ্ছে বা এমন কিছু হবে? না, এটা এনসিপির রাষ্ট্রকল্প, আপনি এভাবে বলতে পারেন। সেখানে গণপরিষদ নির্বাচন 1 নাম্বার দফা ছিল, দ্বিতীয় দফা হচ্ছে সেকেন্ড রিপাবলিক। তো এই দফাগুলো আসলে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক কাঠামোকে নির্দেশ করে। আর এনসিপি এই লক্ষ্যে কাজ করবে। নির্বাচন ভিত্তিক তার কিছু নির্দিষ্ট কার্যপরিকল্পনা থাকবে, এটা সত্য, কিন্তু
নির্বাচন ছাড়াও বাংলাদেশের রাজনীতি এবং ভবিষ্যৎ কিভাবে আমরা তৈরি করতে চাই, এটার ইশতেহার হচ্ছে 24 দফার ইশতেহার। 24 দফার ইশতেহারটা আমাদের যে ওয়েবসাইট সেখানে আছে। এটা নিয়ে আমরা বিভিন্ন সময় যখন প্রসঙ্গ আসে বা নিজেরাও প্রসঙ্গ তৈরি করে আমরা এটা নিয়ে আলাপ করছি। জি, আপনাদের দলের অস্থিরতা কি কমেছে? এখন যে অবস্থা দাঁড়িয়েছিল, অনেকে দল ছেড়েছেন, কেউ নির্বাচন থেকে সরে এসেছেন, আপনারাও বেশ কিছু আপত্তি জানিয়েছিলেন, সেগুলির অবস্থা কি এখন? দলের অবস্থাটা কি? না, এটা শুধু আপত্তি না, এটা আমাদের জায়গা থেকে আমরা এটা জোটের বিরোধিতা করেছি। আবার দলের এটা সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে এটা গড়ে ওঠা একটি জোট, এটাও যেমন সত্য। একই সাথে যারা বিরোধিতা করেছেন তাদের মতামতগুলো এখানে গুরুত্বপূর্ণ। আমার কাছে মনে হয় যে অস্থিরতা কমতে কিছুটা সময় লাগতে পারে, তবে আমার কাছে মনে হয় যে এই যে গণভোটের প্রসঙ্গটা, বা এখন যেমন হবিগঞ্জের বৈষম্য বিরোধী যে সদস্য সচিব, তাকে যেমন তার একটা মানে মন্তব্যের জন্য তাকে পুলিশ গ্রেফতার করেছে কিনা এটা আমার এখনো পরিষ্কার না। যদি তাই হয়ে থাকে তাহলে কিন্তু এখানে জুলাইয়ের যারা ফ্রন্টলাইনার এবং যারা বিভিন্ন এলাকায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তাদের কিন্তু জীবনের শঙ্কা রয়েছে। তো এইসব ক্ষেত্রে কিন্তু আসলে জুলাইটাই প্রাধান্য পাবে। এবং আমাদের দলের মধ্যে যারা এখনো কাজ করছেন তারা নিশ্চয়ই একটা পর্যায়ে এই সব কিছুকে একত্র করে নিজেদের যে জুলাই সেটাকেই প্রাধান্য করে তুলবে তাদের রাজনীতিতে, এটা আশা করি। জি, শেখ রবিউল আলম রবি, আপনার কাছে যেতে চাই। ইশতেহারের কথা যখন আসছে, জনতার ইশতেহার তো মূলত আসলে জনগণকে, জনগণের অধিকার বা জনগণের চাওয়াটাকে আসলে প্রাধান্য দেওয়া হয়। তো আপনারাও তো প্রস্তুতি নিচ্ছেন ইশতেহারে কি আসবে বা না আসবে, বা কোনটাকে বেশি প্রাধান্য দিবেন। তো আপনারা আসলে কোন বিষয়টাকে আসলে প্রাধান্য দিচ্ছেন ইশতেহারে? আপনাদের ইশতেহারের প্রস্তুতি কতদূর? ইশতেহার প্রায় চূড়ান্ত পর্যায়ে কাজ চলছে, প্রায় চূড়ান্ত পর্যায়ে। ধন্যবাদ আমার সহ-আলোচক এবং এই মুহূর্তে যারা সময় টিভির সাথে যুক্ত আছেন। জাতীয় নির্বাচনের ইশতেহার হচ্ছে জাতির উদ্দেশ্যে জাতীয়ভাবে হয়। প্রার্থী তার এলাকার জন্য খুব ইশতেহার করার সুযোগ নেই, কিছু অঙ্গীকার করতে পারে, যার ফলে প্রত্যেকটা জাতীয় নির্বাচনে প্রত্যেকটি রাজনৈতিক দল সে জাতির সামনে তার করণীয় উপস্থাপন করে, চেষ্টা করে জাতির আকাঙ্ক্ষা ধারণ করতে, চেষ্টা করে জাতীয় সমৃদ্ধি নিশ্চিত করতে। তো সেই জায়গার থেকে মানুষের যে প্রত্যাশা সেটা প্রাধান্য পাবে। আর মানুষের প্রত্যাশা ধারণ করে অনেক আগেই আমরা 31 দফা অঙ্গীকার করেছিলাম জাতির কাছে, তার আলোকে ইশতেহার হবে এবং সেটা প্রাধান্য দিয়ে। এর মধ্যে আবার সামাজিক উন্নয়নের 7টি খাত অগ্রাধিকার পেয়েছে, সেটাও আমরা ইশতেহারে আনছি, যার সুফল একবার জনগণ খুব সহজে বুঝতে পারবে। 31 দফার মধ্যে তো প্রাতিষ্ঠানিক সংস্কার আছে, সাংবিধানিক সংস্কার আছে, এই জিনিসগুলি ইতিমধ্যে জনগণ অবগত আছে। কিন্তু জনগণ চায় রাষ্ট্রে সরকার প্রতিষ্ঠিত হলে তার প্রত্যক্ষ সুবিধাগুলি কি আছে। সাংবিধানিক সংস্কারের মধ্যে রাষ্ট্রের ইন্টারেস্ট রয়েছে, জনগণের ইন্টারেস্ট রয়েছে, জনগণের কল্যাণ রয়েছে, জনগণের আপনার সমৃদ্ধি রয়েছে, কিন্তু সেটা একটা পরোক্ষ। আর প্রত্যক্ষভাবে কিন্তু বাংলাদেশের জনগণ সরকারের কাছ থেকে, রাষ্ট্রের কাছ থেকে কিছু সুবিধা ডিজার্ভ করে, সেগুলো আমরা প্রাধান্য দিচ্ছি। যার ফলে আগামী দিনের বাংলাদেশ, আগামী দিনের মানুষের সমস্যা এবং আগামী দিনে বাংলাদেশের মানুষের সমৃদ্ধির বিবেচনা রেখেই বিএনপি নির্বাচনী ইশতেহার চূড়ান্ত পথে। নিশ্চয়ই অতীতেও বিএনপি কিন্তু আপনার নির্বাচনী ইশতেহার জনগণের কাছে দিয়েছে, জনগণ তার উপর আস্থা রেখেছে, নির্বাচিত করেছে, সরকার গঠন করেছে, রাষ্ট্র ব্যবস্থাপনা করেছে। যার ফলে বিএনপির জন্য খুব একটা চ্যালেঞ্জ হচ্ছে না, এই কারণে মানুষের প্রত্যাশাটা ধারণ করতে হচ্ছে এবং আমরা মনে করি প্রত্যাশাটা আমরা ধারণ করতে পারছি বিদায় তো জনগণের উপর আস্থা রাখছি। নির্বাচনের দাবি দীর্ঘদিন ধরে আমাদের ছিল, আমরা জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমেই একটা রাষ্ট্র ব্যবস্থাপনার উপযুক্ত কর্তৃপক্ষ চাই, জনগণ পছন্দের যে কোনো রাজনৈতিক দলকে বেছে নিবে। কিন্তু জনগণের প্রতি আমাদের আস্থা আছে বিধায় জন আকাঙ্ক্ষা ধারণ করে ইশতেহার করছি। আমার বিশ্বাস জনগণের প্রত্যাশা পূরণে আমাদের ইশতেহার উপযুক্ত হবে এবং ওই ইশতেহারের প্রতি জনগণ সমর্থন দিয়ে আগামী দিনে রাষ্ট্র ব্যবস্থাপনার সুযোগ আমাদেরকে করে দেবে। আপনারা সম্ভবত 2022 সালে বা 23 সালে আপনারা 31 দফা দিয়েছিলেন। 31 দফা এখন বলছেন যে 31 দফাটা আসলে মূলত ইশতেহারে সংযুক্ত হবে বা তাকে প্রাধান্য দিবেন। নতুন করে কোন কোন বিষয়গুলো যুক্ত হচ্ছে আসলে এখানে? আমি আপনাকে বলেছি যে সামাজিক উন্নয়নের ক্ষেত্রে বেশ কিছু 8টি দফাকে আমরা চিহ্নিত করেছি। নতুন করে 8টি দফা? 8টি দফা ওই 31 দফার মধ্য থেকে। ধরেন রাষ্ট্রীয় সংস্কারের জন্য যেটা আছে সেটা তো অনেকটা হয়ে গিয়েছে,
জি। ধরেন সাংবিধানিক সংস্কার, প্রাতিষ্ঠানিক সংস্কার, প্রশাসনিক সংস্কার, অনেকগুলি জায়গা কিন্তু আমরা করে ফেলতে সক্ষম হয়েছি। জুলাই সনদ যখন চূড়ান্ত হয়েছে এবং জুলাই সনদ বাস্তবায়ন করবার প্রক্রিয়াও নির্ধারণ হয়েছে, রাজনৈতিক দলগুলি একত্রতা প্রকাশ করেছে, জনগণের কনসার্ন নেওয়ার জন্য আমরা হা ভোট নিয়ে জনগণের কাছে যাচ্ছি। জনগণ যখনই হা ভোটের পক্ষে রায় দেবে এবং হা ভোট প্রতিষ্ঠিত করা, জয়যুক্ত করা ক্রিয়াশীল সব রাজনৈতিক দলের দায়িত্ব, বিএনপিরও দায়িত্ব। বিএনপি এটাকেও ধরেন খুবই ইম্প্যাসিস দিচ্ছে, খুবই গুরুত্ব দিচ্ছে। তো সেগুলি হলে তো দেখবেন অনেকটা এই সাংবিধানিক সংস্কারের অনেক অংশটা হয়ে যাবে। দু একটা জায়গা আমাদের নোট অফ ডিসেন্ট আছে, কিন্তু তারপরেও জনগণ যদি হাকে বিজয়ী করে, যেভাবে সরকার অন্তর্বর্তীকালীন সরকার উপস্থাপন করেছে জনগণের কাছে, সেটা বিজয়ী হলে নিশ্চয়ই আমরা তার প্রতি মনোযোগী থাকব। কারণ জনগণের রায় চূড়ান্ত। সেখানে হয়তো আমাদের ধরেন ওই নোট অফ ডিসেন্ট যেটা আছে সেটা যদি মনে হয়, বিশেষ করে একটি জায়গার কথা আমি বলতে চাই, সেটা যদি জনগণ হাকে জয়যুক্ত করে, আমাদেরও মানে জনমত গঠনের যে প্রক্রিয়া আছে দলের, তার মাধ্যমে নিশ্চয়ই তার প্রতি আমরা লয়াল থাকবো। বাকি যে 16টি জায়গা আছে যেখানে আমাদের দ্বিমত ছিল, মানে রাজনৈতিক দলগুলির দ্বিমত আছে, 30টা বিষয় তো সবাই একমত হতে পেরেছে, তো সেটা তো বাস্তবায়ন হবে যে দলই ক্ষমতায় যাক না কেন। বাকি 16টির বিষয় যেখানে যেখানে আমাদের যে অবস্থান আছে, সেটা তো বলা হয়েছে যে দল ক্ষমতায় যাবে সে তার ওই অবস্থান অনুযায়ী সেটা বাস্তবায়ন করবে। এটা কিন্তু ওই হানা ভোটের মধ্যে আছে, যার ফলে আমি এটাকে খুব চ্যালেঞ্জ দেখছি না। আমরা দেখছি যে আমরা রাষ্ট্র বিনির্মাণে নতুনভাবে খুব কাছাকাছি আছি। জনগণের সমস্যা এবং জনগণের আকাঙ্ক্ষাও যথা উপযুক্তভাবে ধারণ করতে পারছি। নির্বাচনের পর নিশ্চয়ই নতুন বাংলাদেশ বিনির্মাণ এবং জনগণের স্বার্থ রক্ষা করতে একটা সরকার হবে বলে আমার দৃঢ় বিশ্বাস। বিএনপি যদি সে দায়িত্ব পায়, অথবা জনগণ যদি বিএনপির উপর ওই আস্থা রাখে, নিশ্চয়ই বিএনপি বাংলাদেশের জনগণকে আশাহত করবে না। রবি ভাই, এখানে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে আপনি যেমন বলছিলেন যে আপনারা যদি হ্যাঁ জয়যুক্ত হয় তাহলে সেটা নিয়ে আপনারা কাজ করবেন, সেটা আপনার প্রতিশ্রুতি আগেও দিয়েছেন। কিন্তু এই বিষয়তে আমরা খেয়াল করেছিলাম যে আপনাদেরকে এই বিষয়ে একটা ব্যাখ্যা দেওয়া হয় অন্য রাজনৈতিক দল বা অন্য কোনো ব্যক্তি বা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, যে আপনারা আসলে গণভোটের পক্ষে নন, আপনারা হ্যাঁ পক্ষে না, মানে আপনাদেরকে এইভাবে দাঁড় করানো হয়। সেটা আসলে কীভাবে খণ্ডাবেন আপনারা? এটা তাদের রাজনৈতিক দৈন্যতা। তারা তো একসময় বলছিল আমরা জুলাই ঘোষণাপত্র চাই না, যখন সরকার দিল নোট অফ ডিসেন্ট দেওয়া। না প্লিজ, জি, যখন আমরা ঘোষণাপত্রে একমত হলাম, তখন দেখলাম অন্যরাই চায় না, অন্যদেরই অখুশি, অসন্তোষ। জুলাই সনদের কথা যদি বলেন, জুলাই সনদ আমরা নাকি চাই না, সংস্কার আমরা চাই না। সরকার যখন সব কিছু চূড়ান্ত করলো, আমরা যখন সই করলাম, আমরা যখন একমত হলাম, অনেকরা সই করতে চাইলো না, অথবা ধরেন ওইভাবে চাইলো না। পরবর্তীতে দেখি আমরা যখন একমত হলাম, তখন দেখি তারাই সংস্কার চায় না, তারাই জুলাই সনদ নিয়ে অসন্তোষ প্রকাশ করে। অর্থাৎ যারা রাজনৈতিকভাবে খেই হারিয়ে ফেলেছে, কিংকর্তব্য বিমূঢ়, করণীয় নির্ধারণ করতে জানে না অথবা পারে না, তারা এইভাবে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করতে চায়। মনে রাখবেন, এই যে জুলাই সনদ, এটা বাস্তবায়ন করবার ক্ষেত্রে এবং এই জুলাই সনদের প্রবক্তাও অনেক অংশে আমরা, কারণ এই সংস্কারগুলি আমরা সবার আগে অনুধাবন করেছি, আমরাই জনগণের কাছে অঙ্গীকার করেছি। হ্যাঁ, পরবর্তীতে অন্য রাজনৈতিক দলও করেছে, আমি দ্বিমত করছি না, কিন্তু তারা জুলাই সনদ আমরা চাই না এই ধরনের অপপ্রচার করে রাজনৈতিক সুবিধা নিতে চায়। কিন্তু দিন শেষে বাংলাদেশের মানুষ জানে যে এই জুলাই সনদ বাস্তবায়ন এখন শুধুমাত্র আনুষ্ঠানিকতার অপেক্ষায় বাস্তবায়ন হতে যাচ্ছে। জুলাই সনদ বাস্তবায়ন করবার জন্য আমরা সই করেছি, এই প্রক্রিয়ার সাথে একমত হয়েছি, সরকার যে গণভোটে গিয়েছে এবং গণভোটের প্রস্তাবনাটাও আমাদের ছিল, যার ফলে জুলাই সনদ আমরা চাই, হা ভোটকে আমরা জয়যুক্ত করতে চাই এবং জনগণ হা ভোটে দিয়ে যখন জুলাই সনদ বাস্তবায়ন করবার জন্য এই প্রক্রিয়াকে উইন করাবে, নিশ্চয়ই বিএনপি ক্ষমতায় যদি যায়, এই আঙ্গিকে এই গণভোটের হা ভোটকে রেসপেক্ট করে রাষ্ট্রটা প্রতিষ্ঠিত করবে। জি, সমান্ত সাহেব, আপনি তো বলেন যে উনি বলছিলেন যে জুলাই যদি গণভোট যদি পাশ করে হ্যাঁ পক্ষে তারা থাকছেন, আবার তারা বলছেন যে যারা বলছে যে বিএনপি সংস্কারের পক্ষে নয় বা এই ধরনের বক্তব্য দিয়ে তারা আসলে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছে। আপনি কি একমত, বা আপনি কি বলবেন, ব্যাখ্যা কি দিবেন, বা কারা এরা? মানে আমার কাছে মনে হয় যে কিছু তথ্যের সার্কুলেশনের ঘাটতি আছে। আমি যতটুকু জানি যে বিএনপির বিভিন্ন মানে একদম রুট লেভেলে যে আসনগুলো আছে, ঢাকা বা বিভাগীয় শহর এটা নাও হতে পারে, কিন্তু রুট লেভেলে কিছু আসন আছে যেখানে আসলে না ভোটের প্রচারণা ইন্টারনালি এটা বলা হচ্ছে। এবং কোনো তথ্য আছে আপনার কাছে? হ্যাঁ, এটা আমাদের দলগতভাবে আছে, যদি এটা প্রয়োজন হয় তাহলে আমরা দিতে পারি। এবং এই প্রচারণাগুলো হচ্ছে, এটা কিছুদিন আগেও ছিল, কিন্তু এখন হয়তো এই জোট টোট ইত্যাদি এবং মনোনয়নপত্র প্রদান, যেহেতু প্রচারণার এখন সুযোগ নাই,
এই সব কিছু মিলিয়ে এটা কিছুটা স্তিমিত হয়েছে বলে আমার ধারণা। দ্বিতীয়ত যে 31 দফার মধ্যে যে বিষয়গুলো এসছে এর মধ্যে যেগুলো বিএনপির প্রস্তাবনা, মানে 31 দফা তো আসলে তার একদম রাষ্ট্রকল্পের চূড়ান্ত পর্যায়ে বলা যায়, তাই না? একদম এত বছরের ফ্যাসিস্ট আমলে তাদের কাছ থেকে আমরা এই ডকুমেন্টটা পেলাম এবং এটা পাওয়ার পেছনে আসলে একটা ইতিহাস আছে, ওটাতে আমি পরে আসছি। 31 দফার মধ্যে আসলে অনেকগুলো বিষয় আছে, আপনি এখনো আপনার সামনে আছে, আপনি মিলিয়ে দেখতে পারেন যে 31 দফার মধ্যে যে বিষয়গুলো বিএনপি নিজে করবে বলে প্রতিজ্ঞা করেছে সেই বিষয়গুলোতে নোট অফ ডিসেন্ট আছে। কিছু জায়গায় হয়তো বিতর্ক আছে বা তারা চাচ্ছে যে এইটাই হবে না হোক, এইভাবে আসুক, মানে হ্যাঁ, নোট অফ এটা ডিসেন্ট দিয়ে থাকতে তারা পারে। একমত হয়েছে। মানে নোট অফ ডিসেন্ট আছে, এটা হচ্ছে মানে নোট অফ ডিসেন্ট মানে তো এটা রবি ভাই খুব ভালোভাবেই এক্সপ্লেন করলো এবং আমার মনে হয় আমি এই যে গণতান্ত্রিক ব্যাখ্যা নোট অফ ডিসেন্টের এটার সাথে আমি একমত যে বিএনপি যদি পাওয়ারে আসে তাহলে ওনারা এটা করবেন না বা ওনারা যেভাবে চান সেটা এভাবে করবেন। বাট দ্য থিং ইজ দ্যাট যে 31 দফায় এমন কিছু বিষয় আছে যে বিষয়গুলোতে বিএনপির আসলে নোট অফ ডিসেন্ট আছে, এটা হচ্ছে এখনকার মতো পরিস্থিতি। দ্বিতীয়ত বিষয় হচ্ছে যে জুলাই সনদ বা ঘোষণাপত্র বা এই যে মানে ধরেন আমি সিরিয়ালি আসি, আমাদের মোস্ট প্রমিনেন্ট ডকুমেন্ট এখন কি? যদি জুলাই অভ্যুত্থানের আগে মোস্ট প্রমিনেন্ট ডকুমেন্ট আকারে সংস্কারের রূপরেখা আকারে কিন্তু বিএনপির 31 দফাকে দেখতে পেয়েছি আমরা। আমরা তখনই মানে ধরেন মাত্র মানে আমার ইউনিভার্সিটি শেষ হয়েছে কিন্তু অনেকে তো ইউনিভার্সিটিতে পড়াকালীন এটা পেল এবং তখন কিন্তু আমাদের মধ্যে এক ধরনের আশার সঞ্চার হয়েছে যে বিএনপি এটার জন্য আসলে একদম সব কিছু নিয়ে ঝাঁপিয়ে পড়বে। আমরা কিন্তু সেটা দেখতে পাইনি, আমরাও তাদের যুগপৎ আন্দোলনের অসংখ্য কর্মসূচি থেকে হতাশ হয়ে ফেরত এসেছি। এবং 31 দফার এই যে এই পর্যন্ত আসাটা, এটা শুধু বিএনপির ক্রেডিট না, এটা একেবারেই উচিত না এভাবে ক্রেডিট ক্লেম করা। আমার কাছে মনে হয় যে এইটার পিছনে ছোট ছোট অসংখ্য দলের অসংখ্য সময় আছে, ভূমিকা আছে এবং তাদেরকে এই পর্যন্ত নিয়ে আসার পেছনে তাদের রাজনৈতিক অবদান আছে। এটাকে অস্বীকার করলে বিএনপি আসলে একটা সর্বগ্রাসী দলে পরিণত হবে, যেটা আমরা কেউই চাই না। বিএনপির গণতান্ত্রিক বলতে চাই যে ওনারা, আপনি যেটা বলছেন সেটার সঙ্গে আমি একটু বলি যে ওনাদের কিন্তু প্রথম 27 দফা ছিল 31 দফার আগে এবং তার পরবর্তীতে তাদের যুগপৎ আন্দোলনের শরীকদের সঙ্গে আলোচনা করে মতামত নিয়ে পরে 31 দফায় সেটা এবং ওই প্রিভিয়াস যে 27 ওটারও অনেক এডিট ঘটেছে। তো এটার একটা প্রেক্ষাপট আছে, মানে 31 দফাটা আসলে আচমকা ওহি হিসেবে আসে নাই, এটার একটা পরিক্রমা আছে, মানুষের মধ্যে দিয়ে এটার একটা রিফরমেশন ঘটেছে। সো এটা যে বিএনপি গ্রহণ করেছে এইটা আমাদের কাছে অনেক বড় একটা বিষয় ছিল। তো এটা 22 সালের এই 31 দফা এটা আমাদের জন্য একটা ডকুমেন্ট। তারপরে 24-এর পরে আমাদের যে ডকুমেন্টগুলো আমরা আলাপ করি সেটা হচ্ছে ঘোষণাপত্র এবং সনদ। ঘোষণাপত্রের বিষয়টা আসলে খুবই দুঃখজনকভাবে একটা গণঅভ্যুত্থানের পরে আপনি আসলে সকল ধরনের জুলাই পরিবার বলতে আমি কাকে বোঝাচ্ছি, শহীদ পরিবার, আহতদের পরিবার এবং যারা অংশগ্রহণকারী সকলের পরিবার, এদেরকে আপনার ফ্যামিলি আকারে এদেরকে ধারণ করতে পারতে হবে। কিন্তু আমি মনে করি যে জুলাই ঘোষণাপত্র সেই আকাঙ্ক্ষাটা কোনোভাবেই ধারণ করে না। এবং এখানে মানে যখন জুলাই ঘোষণাপত্রের আপনারা দেখেছেন কত ধরনের নাটকীয় বিষয় ঘটেছে ঘোষণাপত্র নিয়ে, মোরললেস এটা আসলে কোনোভাবে আমার কাছে মনে হয় না পরবর্তীতে আওয়ামী লীগের কোনো ন্যারেটিভ যখন মাঠে ছড়াবে সেটাকে ডিফেন্ড এবং প্রোটেক্ট করার জন্য ঘোষণাপত্র কি কতটুকু ভূমিকা রাখতে পারবে সেটা নিয়ে আমার মনে এবং জনমনে একটা সন্দেহ আছে, এটা বেসিক আকারে ধরে নেন। কিন্তু তারপরে এটাই আমাদের ডকুমেন্ট হিসেবে এটাকে চালিয়ে নিতে হবে। যেমন আমি হবিগঞ্জের কথাটা প্রিভিয়াসলি উল্লেখ করলাম, সেখানে কিন্তু যারা, আমি একটু সময় নিই আপনার কাছ থেকে, যে ওই হবিগঞ্জের যে ছেলেটার কথাটা, ওই কথাটা কিন্তু আসলে ঘোষণাপত্রের মধ্যে দিয়ে তার বরঞ্চ বীরত্বই বরঞ্চ তুলে ধরে। যে ছেলেটার কথা বলছে যে আমি তো পুলিশ মেরেছি এবং আমি থানা জ্বালিয়েছি, এটা তো আসলে সে আমরা যখন বলছে তখন এটা জনগণ মিন করে এবং ঘোষণাপত্রের মধ্য দিয়েও সেটা এসছে। কিন্তু আমার কাছে মনে হয় যে নিরাপত্তা, জুলাই যোদ্ধাদের নিরাপত্তাটা আরেকটু এমফাসিস করা দরকার ছিল, যতটা কম এমফাসিস করলেও হতো যার যার দলীয় অবস্থান, কিন্তু দলীয় অবস্থানগুলো বেশি এসছে। এবার আসেন সনদ। আমি আজকে আপনাকে একটা জিনিস বলে যাই, আমি প্রিভিয়াসলিও বলেছি, আমার ধারণা, আমার আশঙ্কা, আমার ভয় যে জুলাই সনদ বাস্তবায়ন হবে না এবং আমার কাছে মনে হয় দলগুলো এদের নিজেদের দলীয় স্বার্থর কামড়াকামড়ি, রাজনীতি, হানাহানি, এটার মধ্য দিয়ে জুলাই সনদ হারাতে বসেছে। তো এই যে 3টা ডকুমেন্টের যে পর্যায়ক্রমিক ধারা, এইটা দেখে আমার কাছে মনে হয় যে আমাদের ডকুমেন্টেশন এবং ডকুমেন্ট তৈরিতে বিপ্লবী অবস্থান নেওয়াটাই সবচেয়ে বেশি যুক্তিযুক্ত ছিল। কিন্তু
বিএনপির কাছ থেকে একটা ইয়াং জেনারেশন একজন প্রতিনিধি হিসেবে আমি অনেক বেশি মানে আশাহত হয়েছি, এবং এই যে এই পর্যন্ত আসা, বাংলাদেশের রাজনীতিতে এই পর্যন্ত আসা, এটা আমার কাছে মনে হয় যে তারা এটা না করলেও পারতেন। জি, রবি ভাই আপনি কি ব্যাখ্যাটা দিবেন? সেটা হচ্ছে যে উনি বলছেন যে বাস্তবায়ন নিয়ে আশঙ্কা তার রয়েছে, জুলাই সনদ বাস্তবায়ন। আশঙ্কা থাকতে পারে, আমি ওটার প্রতি রেসপেক্ট রাখি, কিন্তু আপনি তো খুব দৃঢ়চিত্তে আপনি বললেন যে আপনারা বাস্তবায়ন করবেন এবং সেটা খুব কাছাকাছি নির্বাচনে জয়লাভ করলে। ডেফিনেটলি জুলাই সনদ যে বিষয়গুলি একমত হয়েছে সে তো বাস্তবায়ন হতে চলেছে, আপনি কেন ডাউট করছেন? আশ্বস্ত তো এনসিপি কি করতে পারছে? এনসিপি নেতাকর্মীদের পারছে? 26 জন পদত্যাগ করেছে গত 5 দিনের মধ্যে, আশ্বস্ত করতে পেরেছে এনসিপি? পারিনি তো। তার নিজের অনুগত নেতাকর্মী দায়িত্বশীলদেরই আশ্বস্ত করতে পারছে না, পারছে কি? সেও তো খেই হারিয়ে ফেলেছে। তার যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত এবং ধরেন রাজনৈতিক নতুন দর্শন, নীতিমালা, ঘোষণাপত্র, মুখ থুবড়ে কি পড়েনি? পড়েছে তো, সে আরেক বিতর্ক। কিন্তু আশ্বস্ত তো এনসিপির নেতাকর্মীরা হচ্ছেন না। দায়িত্বশীল যারা ছিলেন, যারা ঝুঁকি নিয়েছেন, তারা পদত্যাগ করে চলে যাচ্ছেন। এটাই রাজনৈতিক বাস্তবতা। প্রত্যাশা আমাদের থাকতে পারে অনেক জায়গায়। আশ্বস্ত আপনাদের এই প্রচারণায় বা আপনাদের 31 দফা নিয়ে আমরা আপনাদের দলের নেতাকর্মীরা ডেফিনেটলি, এবং তারা এটা জনগণ বলছিলেন যে এখানে কিছু বিষয় যে আপনারা এখানে দ্বিমত, আপনাদের 31 দফার মধ্যে কিছু জায়গায় না না নোট অফ সে ডিসেন্ট সঠিকভাবে দিয়েছেন। বুঝিনি, আমি একটু বললে আপনি বুঝবেন। ব্যাপারটা হচ্ছে 31 দফার মধ্যে বলছেন যে আমরা সেখানে নোট অফ ডিসেন্স দিয়েছি। আমাদের 31 দফা উনরা যেখানে বুঝতে ভুল করছেন সেখানে ওনাদেরকে বোঝানোর জন্য আমাদের নোট অফ ডিসেন্ট দিতে হচ্ছে। একটা উদাহরণ দিলে আপনি বুঝবেন। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট চাই আমরা বলেছি, সবাই একমত হয়েছে। জি, আচ্ছা, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের ক্ষমতা কি হবে? সবাই একমত হয়েছে। আমরাও যা বলেছি উনরা সবাই তাই বলেছেন, সবাই একমত হয়েছে। কত আসনের দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে? 100 আসন। উনরা একমত হয়েছে, সবাই একমত হয়েছে, আমরাও একমত হয়েছি। পার্থক্য কোথায়? গঠন কিভাবে হবে? আমরা বলেছি প্রাপ্ত আসনের অনুপাতে, অনেকের দাবি বা অন্তর্বর্তীকালীন সরকারও বলে প্রাপ্ত ভোটের অনুপাতে। দুটোই অনুপাত, পার্থক্য এটা জায়গায়। তো আমরা 31 দফায় কি চেয়েছিলাম? আমাদের কথা ছিল দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট চাই। তো পার্লামেন্ট তো দ্বিকক্ষ বিশিষ্ট হচ্ছে, বাস্তবায়ন করবার ক্ষেত্রে বা গঠন করবার ক্ষেত্রে দ্বিমত থাকছে। এটা যা কোনো রাজনৈতিক দলের অধিকার এবং তার হচ্ছে অবস্থান, এটার প্রতি রেসপেক্ট থাকতে হবে। এবং আমরা এও বলেছি ওটা নিয়ে আমরা জনগণের কাছে যেতে চাই। জনগণ যদি আমাদেরকে বলে যে না তুমি প্রাপ্ত ভোটের অনুপাতে করো, অবশ্যই আমরা প্রাপ্ত ভোটের অনুপাতে করব। আর জনগণ যদি বলে না প্রাপ্ত আসনের অনুপাতে তোমরা যেটা করতে চেয়েছো তার সাথে আমরা একমত আছি, অবশ্যই আমরা করব। কিন্তু আমরা তো এনসিপির ডিজায়ার ফুলফিল করার জন্য রাজনীতি করি না। এনসিপি কেন মনে করছে তারা যা ভাবছে, তারা যা স্বপ্ন দেখে, তাদের যা অঙ্গীকার তা বাস্তবায়ন করার দায়িত্ব আমাদের? কোন দলই কারো এক্স্যাক্টলি ওই জায়গাটাই করে না। যেমন ধরেন হানা বললেন, আমরা আবারও দায়িত্ব নিয়ে বলছি বিএনপি সর্বদাই জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে হার পক্ষে। না নিয়ে যে কথাটা উঠেছে এটা একটা বিভ্রান্তিকর। কোথায় আমি বলি, গণভোটটা জাতীয় নির্বাচনের দিন হবে না তার আগে হবে। প্রস্তাব এসেছিল অনেক সময় জাতীয় নির্বাচনের দিন না আগে হতে পারে, তখন বলেছে জাতীয় নির্বাচনের আগে গণভোট চাই না। এই না বলে বেশ কয়েকজন মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্যাম্পেইন করেছিল। সেটা কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে না, সেটা কিন্তু গণভোট নিয়ে না। মানে গণভোটটা যাতে আগে না হয় জাতীয় নির্বাচনের, সেক্ষেত্রে আমাদের না বক্তব্য ছিল অনেকের, এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে দলেরই তো ছিলেন যে বিপক্ষে, আমরা বিপক্ষে ছিলাম, সে জায়গায় আমরা না ছিলাম, সেটাকেই মিসকোট করা হচ্ছে বারবার। আমি এই জায়গায় স্পষ্ট করতে চাই আর কি, আমাদের রাজনীতিবিদ যারা আছেন তাদের আরও দায়িত্বশীল হয়ে কথা বললে হয় কি, ভুল বুঝাবুঝি কমে, রাজনৈতিক দূরত্ব কমে, সৌহার্দ্যতা থাকে, প্রতিযোগিতাপূর্ণ রাজনীতি থাকে। ভুল বুঝাবুঝিটা কমা খুব জরুরি। এটা কিন্তু আমি জানি না, এখনো পর্যন্ত বিএনপি তো কাউকে বিভ্রান্ত করার মতো কথা বলছে না। বিএনপির অবস্থান স্পষ্ট, বিএনপি দায় চাপায় না, অন্যরা দায় চাপায়। আপা যতটুকু না নিজেদের কারেকশনের কথা বলেন, তার চেয়ে বেশি বিএনপিকে কারেকশন করতে চান, যে আজকাল বিএনপিকে কারেকশন করতে চায়। আচ্ছা, বিএনপি রাজনৈতিক দল, তার করণীয় সে জানে, তার কমিটমেন্ট জনগণের কাছে। তো আপনি হ্যাঁ প্রত্যাশা করতে পারেন, কিন্তু যখন আপনি ত্রুটি খোঁজেন আমার মধ্যে, আপনি নিজেকে সংশোধন করছেন না, নিজেকে উপযুক্ত করছেন না, নিজেকে জনবান্ধব করছেন না, নিজের আদর্শ বাস্তবায়ন করবার জন্য অঙ্গীকার করছেন না, এবং নিজের আদর্শ ধারণ করে জনগণের কাছে আপনি যাচ্ছেন না, কিন্তু সারাক্ষণ বিএনপিকে সংশোধন করতে চাচ্ছেন, সেটা আমার মনে হয় সে রাজনীতি সাময়িকভাবে সুবিধা পায়, কিন্তু সাস্টেইন করে না যারা এইভাবে রাজনীতি করতে চান। এনসিপির কথা যদি আপনি আমাকে বলতে পারেন, আমি খুবই মানে সমর্থন করি এই ধরনের একটা রাজনৈতিক শক্তির উত্থান। তরুণ একদল যুবক বা অথবা নারী আছেন, এবং তারা স্বপ্ন দেখাতে পারেন, বাস্তবায়ন করতে পারেন, এই সক্ষমতাও তাদের ছিল। কিন্তু তারা অন্য রাজনৈতিক দলের সমালোচনা অথবা অন্য সব রাজনৈতিক দলকে অগ্রহণযোগ্য
ওয়ান্যায্য এভাবে উপস্থাপন করতে গিয়ে তাদের যে ধারা সেটাকে আরও প্রশ্নবিদ্ধ করছেন। আমার বিশ্বাস না বাংলাদেশের রাজনীতিতে একটা শূন্যতা তৈরি হয়েছে ফ্যাসিবাদের পতনের পর। এনসিপি সেই শূন্যতা পূরণ করবে এই আকাঙ্ক্ষা মানুষ কিন্তু ধারণ করতে চলছিল, কিন্তু সেটা মুখ থুবড়ে পড়ছে একটাই কারণ, যে তারা নিজেরা শুদ্ধ হচ্ছেন না, নিজেদের করণীয় নিয়ে সোচ্চান না, বাট অন্য দলকে ভৎসনা করা, অন্যের উপর দায় চাপানোটা নিয়ে বেশি মনোযোগী থাকার ফলে কিন্তু তাদের রাজনীতিও কিছুটা হলেও মানে আমার ধারণা হচ্ছে যে গতি হারিয়েছে। জি, আমি সামন্ত সাহেব, আপনি এই কথা কি বলবেন? রাজনীতির গতি কি হারিয়েছেন আপনারা? মানুষ কি আপনাদের প্রতি যে আকাঙ্ক্ষা তৈরি হচ্ছে সেই আকাঙ্ক্ষা থেকে বিচ্যুত হয়েছে কিনা? সাধারণ মানুষ সেই প্রত্যাশা জায়গাতে সরে এসেছে কিনা? আপনাদের প্রতি যে এনসিপি বা আপনাদের প্রতি যে আস্থা তৈরি হয়েছিল? না, আমার মনে হয় যে মানে আমার সহ আলোচক যদি আমার আলোচনাগুলো প্রিভিয়াসলি দেখতেন তাহলে বুঝতেন যে আমি আমার নিজের দলকে কি পরিমাণ মানে সমালোচনার মুখে রাখতে পারি, মানে তাদেরকে ক্রিটিক করার ব্যাপারে আমার কোনো মানে ইয়ে নেই। জি, আপনি আমাদের শোতেও এর আগে করেছেন। হ্যাঁ, আমি শুনেছি। একাধিকবার আমি আমার সাথেই পলিটিশিয়ানের করেছেন। মানে বাংলাদেশের রাজনীতি করতে এসেছি, আমার দলের কাছে কমিটমেন্ট যেমন আছে তার চেয়ে প্রায়র হচ্ছে আমার দেশের প্রতি কমিটমেন্ট। কিন্তু আমার কাছে মাঝে মাঝে বিএনপির নেতাকর্মীদের কথা শুনলে মনে হয় যে আমরা কি আরেকটা বাকস্বাধীনতাহীন সমাজে প্রবেশ করতে যাচ্ছি কিনা। কারণ দলকে আসলে ওন করাটা এই মাত্রায় এটা ভালো, ইউনিফাইড দেখায়, কিন্তু এই মিথ্যা ঐক্য দিয়ে কি হবে? যদি এটা দলের কোনো সমস্যাও থাকে এটা তো আমাদের ভিতরে আলাপ করতে হবে, জনগণের মাঝখানে নিয়ে আসতে হবে। আমরা বারবার কথায় কথায় জনগণ বলি, কিন্তু আমার দল যদি কোনো ভুলও করে সেই ভুল করার বিষয়টা তো আসলে জনগণের মাঝখানে ছড়িয়ে দেওয়া যায়। আমি মনে করি যে এটা গণতান্ত্রিক একটা মানে উপায় হতে পারে। কিন্তু আমার কাছে মনে হয় যে মানে দলকে ডিফেন্ড করতেই হবে, তার মানে তো এটা একটা মানে এক ধরনের আচরণ, যে আচরণটা আসলে দল যেভাবে বলে দিবে সেভাবেই আমি চলবো। দল তো ভুলও করতে পারে, দল দলীয় স্বার্থের জায়গা থেকেও করতে পারে। আর আমার কাছে মনে হয় যে ৩১ দফা বা আমাদের যে ২৪ দফা বা বাংলাদেশের রাজনৈতিক কালচার আসলে দফা ভিত্তিক জায়গা দেখে ভোট দেওয়ার কালচারটা তো তৈরি করতে পারি নাই আমরা। এটা কি আমরা অস্বীকার করে মানে প্রেমিস ধরবো আমাদের আর্গুমেন্টেশনের? কারণ বিষয়টা হচ্ছে যে আমি জানি ডেফিনেটলি রবি ভাই, আমি তার এলাকায় থাকি, আমি খুব ভালো করে জানি রবি ভাইয়ের অনেক পপুলারিটি আছে আমার এলাকায়, কিন্তু ফ্যাক্ট ইজ দ্যাট যে রবি ভাই মানুষটা কেমন ওইটাই আসলে সবার মুখে শুনি, কিন্তু আসলে রবি ভাইয়ের পলিটিক্সটা কি এইটা কিন্তু মানে আলাদা না বিএনপি এই থেকে। কালচার তো আসলে বাংলাদেশে গড়ে ওঠে নাই। বাংলাদেশে নাই, এবং এটা সমস্যা সালেন ভাই, এটা একটা খুব বড় সমস্যা। তো আমি আসলে মানে আমি এনসিপি করি, আমি একটা নতুন পলিটিক্যাল পার্টি করি, কিন্তু আমার কাছে মনে হয় যে এই যে যেমন কথা শুরুতে যেটা আসলো যে আমাদের দলের পদত্যাগ করে ফেলছে বলে আমরা দল মানে ধরে রাখতে পারছি না, এইটা একটা পার্সোনাল অ্যাটাক। আমি এটা ব্যক্তিগত আক্রমণ হিসেবে দেখছি। আমার কাছে মনে হয় যে এটা সমালোচনার কোনো উপায় না। হ্যাঁ, অবশ্যই সৌহার্দ্য, এই বিষয়গুলোতে আমি একমত, আমি অবশ্যই সৌহার্দ্য বজায় রাখতে চাই, কিন্তু আসলে মানে আমরা তো একটা ইয়াং জেনারেশনের যে সময়টা আসলে বিএনপির উপর ভরসা রেখেছিলাম, এই সময়টা তো আমাদের সবসময় মনে পড়ে, এবং যখন দল হিসেবে বিএনপি রিফর্ম ঘটে না তখন আমার দলের মধ্যেও সমস্যা হয়। আমি এটা প্রিভিয়াসলিও বলেছি, বিএনপি জামাত যত দল আছে এরা কোনোভাবেই রাজনৈতিক দলগুলো নিজেদের সংস্কার করতে রাজি হয় নাই। এবং আমি আগেও বলেছি, আপনি খুঁজে দেখলে পাবেন ১-১১ সময় আওয়ামী লীগ বিএনপি দুটো দলই একরকমের মিডিয়ার সামনে ক্রন্দনরত অবস্থায় বলেছেন যে তারা এইখান থেকে উত্তরণ হলে আল্লাহর নামে শপথ করে বলেছেন যে দল রিফর্ম করবেন, কিন্তু তারা সেটা করেন নাই। ফলত আমরা যে অনেকগুলো যে টাস্ক ফোর্স এগুলারও আমরা কোনো মানে রিপোর্ট আমরা কোনো ইমপ্লিমেন্টেশন দেখিনি। আমার একটা আশঙ্কা, আমি রাজনীতিবিদ হিসেবে আশঙ্কা করার মধ্য দিয়ে কিন্তু আমি আমার পলিসিও নির্ধারণ করি। আমার একটা আশঙ্কা এটা আবার পুনর্বার হতে যাচ্ছে। এখন সেক্ষেত্রে এনসিপি কি করবে? এনসিপির করা উচিত, আমি মনে করি যে এনসিপির করা উচিত যে তার যে রাজপথের যে শপথ, এইটা সংসদে গিয়েও তার একই শপথ বহন করা উচিত। এটা কোনো তার নিজের দলের প্রতি শপথ না, এটা তার কোনো ব্যক্তির প্রতি শপথ না, এই শপথটা রাখা উচিত যে মানুষের জন্য শপথ, গণঅভ্যুত্থানের প্রতি শপথ। সামান্তা, আপনার কাছে আমি জিজ্ঞেস করবো, সেটা হচ্ছে দুইটা প্রশ্ন করবো, খুব সংক্ষেপে একটু উত্তর দেবেন, সময় খুব কম। আর সেটা হচ্ছে যে আপনারা আসলে এনসিপিতে যে অস্থিরতা চলছিল সেখানে দেখেছি বেশ কয়েকজন পদত্যাগ করেছেন, নির্বাচন থেকে সরে এসেছেন, এবং আপনারা নাহিদ ইসলামের কাছে গিয়েছিলেন, তার বাসায় গিয়ে আপনারা কিছু প্রস্তাবনা বা আপত্তি জানিয়েছিলেন জোট গঠনের আগে। সেখানে কোন বিষয়গুলো আসলে মূলে রেখেছিলেন আপনারা? কারণ আমরা বারবার শুনি দুইটা বিষয়, একটা নারীর অধিকার ইস্যু আর একটা হচ্ছে যে ৭১-এর স্বাধীনতা প্রশ্নের একটা ইস্যু। এছাড়া আসলে কি ছিল? মানে এইগুলো শুনছিলাম এই যে আলাপটাই বরঞ্চ আমরা করিই নেই।
আমরা সেদিন গিয়ে 30 জনের যে শুধুমাত্র একটা আপত্তিপত্র ছিল না, সেটা ওখানে আমার পুরো ডকুমেন্টটা এখন মনে পড়ছে না, মনে হয় ওইটাও জাস্ট উল্লেখ করার মতো একটা দুইটা পয়েন্ট হিসেবে মনে হয় রেখেছেন। আমার এই মুহূর্তে পুরো তো ডকুমেন্টটা মূলে মনে কি নেই। ছিল আসলে? কিন্তু আমরা 6 জন যখন গিয়েছিলাম, আমি এটা আগেও বলেছি আবারও বলছি যে আমরা 6 জন গিয়েছিলাম, যদি কোনো বড় দলের সাথে বিএনপি বা জামাত, আমরা যে পজিশনে ছিলাম, আমাদের গণতান্ত্রিক সংস্কার তখনও হাতে আছে, আমাদের একক বা স্বতন্ত্র নির্বাচন করার প্রস্তুতিও হাতে আছে। আমরা বলেছিলাম এই দুইটার মধ্যে একটা করতে হবে আমাদেরকে, যদি না করা হয় তাহলে আমরা 6 জনে কেউই ইলেকশন করব না, এবং আমরা কেউই আসলে ইলেকশন করছি না। শুধুমাত্র তাসনিম যারা, উনি স্বতন্ত্র পার্টি থেকে বের হয়ে গিয়ে উনি স্বতন্ত্র নির্বাচন করছেন। কিন্তু আমাদের যে পজিশন ছিল আমরা কিন্তু সেটা পালন করেছি, এবং আমি এখনো মনে করি যে পার্টির আসলে জোটে যাওয়ার সিদ্ধান্তের সাথে আমি দ্বিমত পোষণ করি। এতে করে আমার সাংগঠনিক একটা সম্ভাবনা, অনেক বড় সম্ভাবনা এটা মানে হতে গিয়েও হয়নি এরকম মনে করি। তবে দলের পজিশন এটা সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে যেহেতু এসেছে, আমাদেরকে সময়ের উপর একটু ছেড়ে দিতে হবে আপাতত, এবং আমাদেরকে দেখতে হবে যে আসলে পজিশনটা কার ঠিক ছিল। এটার মধ্যে দিয়ে ধরেন আমি একটা বলি যে আমি আমার দলের আরেকটু সমালোচনা আমি করতে চাইতাম, কিন্তু বিএনপির নেতাদের যে উল্লম্ফন, এটার কারণে কিন্তু আমি করছি না। কারণ এটা কিন্তু আমার গণতান্ত্রিক যে প্রক্রিয়া এটাও ব্যাহত করছে। কারণ নিজের দলকে আমি সবসময় বলেছি যে আমার দল যত ক্রিটিক বহন করেছে, এটা বাংলাদেশের কোনো দল এত ক্রিটিক বহন করে গড়ে ওঠেনি। এটা এখনো মানে টিকছে, এটার কারণ তার যে আমি people। আপনার ব্যাখ্যাটা বুঝতে পেরেছি, কিন্তু আমি কিন্তু এটাও খেয়াল করেছি, আমরা গণমাধ্যম কর্মী হিসেবে বিএনপি কিন্তু আপনাদের এনসিপিকে বেশ সাপোর্টও দিয়েছিল বিভিন্ন সময়। আমরা খেয়াল করছি সালাউদ্দিন আহমেদ নিজে আপনাদের দলের নেতাকর্মীদের বুঝাতেন বা পরামর্শ দিতেন, সেটা কিন্তু আমরা বিভিন্ন সময় না, এটা দেখেছিলাম। ব্যক্তিগত পর্যায়ে হতে ব্যক্তিগত পারে। পর্যায়ে এবং মির্জা ফখরুল সাহেবের কথা আমরা কিন্তু বারবার ব্যক্তিগত শুনেছি। পর্যায়ে হতে পারে হ্যাঁ, এটা। সেটা হতে পারে, কিন্তু আমার কাছে নতুন একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনারা দেখেছেন যে আজকে এবং গতকালকে হেভিয়েট কয়েকজন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে, হামিদুর রহমান আজাদ জামাতের এবং একই সঙ্গে মাহমুদুর রহমান মান্না নাগরিক ঐক্যের। এছাড়া আপনাদের এর মধ্যে তাসনিম জারারও আজকে মনোনয়ন বাতিল হয়েছে। তারা তো আপিল করবেন, তাদের ভবিষ্যৎ কি দেখছেন? এই বিষয়গুলো আপনারা কিভাবে দেখেন, মূল্যায়ন করেন? আচ্ছা, প্রথমত আমি আরেকটু ক্লিয়ার করি প্রিভিয়াস কোশ্চেনটা। ৭১ এবং নারী ইস্যুতে আমরা কখনোই ওই দিন কথা বলিনি, কারণ জামাত যে এই বিষয়ে তার সংক্ষেপে বলবেন। অবস্থান ক্লিয়ার করবে না, এই বিষয়টা আমরা ক্লিয়ার ছিলাম। সো এই বিষয়ে আমরা আলাপ করিনি, আমরা দলগত অবস্থানের জায়গা থেকে ক্রিটিক করেছি। আর দ্বিতীয়ত মনোনয়নপত্র যে বাতিলের বিষয়টা, আমি মনে করি বাংলাদেশে যারা নির্বাচন করতে চায়, এবং বিশেষ করে স্বতন্ত্র যারা নির্বাচন করতে চায় এবং যারা দল থেকেও করতে চায়, প্রসেসটা অত্যন্ত জটিল এবং এটা অযৌক্তিক। আমি মনে করি এই প্রসেসটা রিফর্ম হওয়া দরকার। মনোনয়নপত্র বাতিল করছেন, এখানে নির্বাচন কমিশন আগে থেকে একটা প্রশ্নবিদ্ধ বডি, তারা আসলে কিসের কোন বিবেচনা করছেন তারা কিন্তু, এবং তাসনিম জারার যে উনি স্বতন্ত্র প্রার্থী, ওনার কাছ থেকে জানতে পারলাম আসলে কি কি কারণ ধরে ওনাকে, কিন্তু বাকিদেরটা আসলে জানতে পারছি না, মানে কেন মনোনয়নপত্র বাতিল হচ্ছে, কেনই বা গৃহীত হচ্ছে বা কি জি। বিষয়গুলো কিন্তু ক্লিয়ার না। তো নির্বাচন কমিশন আসলে রেগুলার বেসিসে তার ব্রিফ করার অভ্যাসটা করা উচিত। জি, শেখ রবিউল আলম রবি, আপনি একটু বলবেন যে আপনাদের তো এই মুহূর্তে শোক চলছে এবং রাষ্ট্রীয় শোক 3 দিন শেষ হয়েছে, আপনার 7 দিনের শোকে আছেন, যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রয়াত হয়েছেন তিনি। এই মুহূর্তে আসলে আরেকটি বিষয় সামনে আসছে যে বিএনপি চেয়ারপারসন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি কবে নাগাদ ভারমুক্ত হবেন, কোন প্রক্রিয়ায়? সেটি কি কাউন্সিলের মাধ্যমে হবে নাকি স্থায়ী কমিটির বৈঠকের মাধ্যমে তাকে চেয়ারম্যানের পদে আসীন করা হবে? আমাদের গঠনতন্ত্রের সাথে গ অনুসারে তিনি এখন বিএনপি চেয়ারম্যান হতে পারবেন, কিন্তু তার পরবর্তীতে কাউন্সিলে আমার মনে হয় যে অনুমোদন করে নিতে হবে। সংক্ষেপে এইটুকুই বললাম আপনাকে। তারপরে স্ট্যান্ডিং কমিটি নিশ্চয়ই তার গঠনতন্ত্রের প্রক্রিয়াগুলি বিশ্লেষণ করছেন, গঠনতন্ত্র অনুসারেই উনি হবেন। হ্যাঁ, তো এখানে কোনো ব্যত্যয় আমি দেখছি না, তো সেই প্রক্রিয়ায় চলছে। মানে এখন কি বর্তমানে উনি কি চেয়ারম্যান বলা যায় গঠনতন্ত্র অনুযায়ী? হ্যাঁ, বলা যায় আর গঠনতন্ত্রের সেটা সাথে গ স্থায়ী অনুসারে কমিটির বলা- বৈঠকে আরো পুরোপুরি আনুষ্ঠানিকভাবে? হ্যাঁ, আনুষ্ঠানিকভাবে সেটা করবে এবং পরবর্তীতে কাউন্সিলে আবার সেটা অনুমোদন নিয়ে নেওয়া যেতে পারে, কাউন্সিলরদের অনুমোদন নিয়ে নেওয়া যেতে পারে। জি জি, ধন্যবাদ রবি সামান্তা দুজনকেই, থ্যাংক ইউ। আর সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবার দেখা হবে একই সময়ে। শুভরাত্রি।